আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অবশেষে আজকে 17ই ফেব্রুয়ারি সম্প্রতি যে বিতর্কিত নির্বাচনটি হলো তার প্রেক্ষিতে আজকে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেন। আমি গতকালই বলেছিলাম যে এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিছু সংকট দেখা দিয়েছে এবং আজকে সেটা দেখা গেল। যে কথা ছিল, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য একজন নির্বাচিত সংসদ সদস্য দুইবার শপথ নেবেন, একবার সংসদ সদস্য হিসেবে আরেকবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু শেষ মুহূর্তে বিএনপি জানিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে করবেন না। এর অনেকগুলো কারণ আছে, তারা অনেকগুলো শর্ত দিয়েছে, এই শর্ত পূরণ হয়নি বলেই তারা করবেন না। এবং সোজা কথা যে এটা সংবিধানের বাইরের একটা ঘটনা। এবং আমি গতকালই বলেছিলাম যে এটা আলী রিয়াজ রীতিমতো ধমক দিয়ে, বিএনপি সহ অনেক দলকে ধমক দিয়ে চাপিয়ে রেখে এই জুলাই সনদকে জোর করে তৈরি করেছেন। গণভোটের যে হ্যাঁ না, এখানে অনেক রকমের জটিলতা, অনেকটা বলা যায় যে স্বৈরাচারী কায়দায় এই আলী রিয়াজ করেছেন। এবং তিনি কথায় কথায় ভয় দেখিয়েছেন যে তিনি একটা প্রভাবশালী দেশ থেকে এসেছেন, সেই দেশের গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়েছেন। তো আলটিমেটলি বিএনপি মাটি কামড়ে পড়েছিল যে নির্বাচনটা হোক, ক্ষমতা তাদের হাতে আসুক, তারপরে তারা দেখবে। এবং তারা, আমার ধারণা যে তারা যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে, তারা সংবিধান সংশোধন করতে চাইলে এমনি করতে পারে, এর জন্য সংবিধান সংস্কার পরিষদ এটার দরকার নাই। কিন্তু কথা হলো যে যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি, সেহেতু জামাত বলেছে তাহলে তারা শপথ গ্রহণ করবে না। এবং জামাতের আর একজন নায়েবে আমির ডক্টর তাহের প্রায় কেঁদে কেঁদে বলেছিলেন যে তিনি করবেন না। কিন্তু জামাতের অবস্থা থেকে তখন অনেকেই বলেছে যে জামাতের যেসব এমপি হয়েছে তাদের অনেকের ওয়ার্ড কমিশনার হওয়ার যোগ্যতা নাই, তারা এই পাতানো নির্বাচনে এমপি হয়েছে, তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না মানে। এবং দেখা গেল যে আরেকবার স্বাদিলে খাইব, তারা সম্ভবত 27 মিনিট একটু দেরি করেছে। আর 12টার সময় শপথ গ্রহণ করার কথা ছিল, 12টা 27 বা এরকম তারা শপথ গ্রহণ করেছে। তাদের এই শপথ গ্রহণ করব না এটার আয়ু ছিল এই 26-27 মিনিট, তারাও শপথ গ্রহণ করেছে। এখন প্রশ্ন উঠেছে তাহলে জুলাই সনদের কি হবে। জুলাই সনদ যতটা ঘটা করে, এবং জুলাই সনদ যেটা পাশ হয়েছে, যেটা প্রিন্ট হয়েছে, এর মধ্যেও বিস্তর পার্থক্য। আবার এর মধ্যে বিএনপির অনেক নোট অফ ডিসেন্ট ছিল, সব মিলায় এমন একটা বাটে পড়ছে যে এই সক্রেটিস মাহফুজ, যাকে আমি বলি, যে তথ্য উপদেষ্টা ছিলেন, মাহফুজ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে বলেছে যে দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। এই যে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, কত কথা, বৈষম্যবিহীন বাংলাদেশ, সংস্কার করবে, এই করবে সেই করবে, গোড়ার ডিম ছাড়া তো কিছুই পাইলো না জাতি। আর একটা প্রহসনের নির্বাচন পাইলাম, সেই নির্বাচন নিয়ে, সেই নির্বাচন বাতিলের দাবিতে প্রহসনের সংসদ নির্বাচন এবং গণভোট বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে 551 জন পেশাজীবী একটি বিবৃতি দিয়েছেন। সেখানে ছিলেন চিকিৎসক, সেখানে ছিলেন বিশ্ববিদ্যালয় এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সেখানে ছিলেন সাংবাদিক এবং আইনজীবীরা। তো যাই হোক, বাস্তবতা হলো শপথ গ্রহণ হয়েছে এবং বিকেলে মন্ত্রী পরিষদ ঘোষিত হয়েছে। এই মন্ত্রী পরিষদ নিয়ে আবার সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল এখানে বিএনপির মন্ত্রী পরিষদের টেকনোক্র্যাট কোঠায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি ডক্টর ইউনূসের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এইটা কোনো হিসাবেই মেলে না। অথচ আমার একটা সূত্র আছে, যে আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় ডক্টর খলিলের বিভিন্ন নিউজ বলতাম এবং এটা আমি আমার সূত্রের মাধ্যমে পেতাম। ডক্টর খলিল ব্যক্তিগত আলোচনায় অনেক সময় বলেছেন যে সুযোগ পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়টা একটু গুছিয়ে নিতাম, তহিদ সাহেব তো পারছেন না। তার কিন্তু অনেকদিন ধরেই তিনি ব্যক্তিগত আলাপে এগুলো বলতেন। এবং তিনি ডক্টর ইউনূস প্রশাসনের সম্ভবত একমাত্র ব্যক্তি বা 2-1 হাতে গোনা যারা আছে, যারা আমেরিকা এবং ভারত দুজনের কাছেই গ্রহণযোগ্য ছিল।
আপনাদের খেয়াল আছে কিনা গত নভেম্বরে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের যে মিটিং হয়েছিল দিল্লিতে, সেখানে ডক্টর খলিল গিয়েছিলেন এবং এই কনক্লেভের মিটিং এ তিনি সভাপতিত্বও করেছিলেন। সেখানে কিন্তু অজিত দোভালের সাথে এবং সার্জিও গারের সাথে ডক্টর খলিলের গোপন একান্ত বৈঠক হয়েছিল। সো ডক্টর খলিল বরাবরই ভারতের সাথে যোগাযোগ রাখতেন, আবার এদিকে আমেরিকার সাথে তো তার যোগাযোগ আছেই। তো স্বভাবতই ডক্টর খলিলকে তারেক রহমান বেছে নিয়েছেন। আরেকটা কথা আপনাদের মনে আছে যে গত বছর জুনে লন্ডনে যখন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মিটিং হয়েছিল, সেই মিটিং এও কিন্তু খলিল গিয়েছিলেন এবং মধ্যস্থতাকারীদের অন্যতম ছিলেন ডক্টর খলিল। এবং এই ডক্টর খলিল এই কদিন আগেও বলেছেন যে আমি চলে যাব। অনেকেই কিন্তু ফেসবুকে বলেছে যে গতকাল তাকে নাকি এয়ারপোর্টে দেখা গেছে, কিন্তু আমরা যেটা জানতাম যে তিনি এই মাসটা থাকবেন এবং তিনিও বলেছিলেন যে তার একটা কাজ আছে, সেটা যদি করতে পারেন করে তারপরে যাবেন। এখন কাজটা যে এই মন্ত্রী পরিষদ সেটা তিনি তখন বলেননি। এই লন্ডন বৈঠকের মধ্য দিয়েও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে ডক্টর খলিল আসলে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেই সরকারের সাথে সে কাজ করতে চায়, যে কোনো ফর্মেই হোক সে সেই সরকারে কন্ট্রিবিউট করতে চায়, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তখনও হয়েছিল এবং সে অল থ্রু মেনটেইন করেছে। আমি মাঝে মধ্যে কিন্তু আমার শোতে বলেছি যে ডক্টর ইউনূস তার উপরে ক্ষুব্ধ হয়েছে, বলেছে তোমাকে আমরা একটা কাজে পাঠাই, তুমি আমার জন্য উল্টা মেসেজ নিয়ে আসো, আমার কথা বলো না, বা এরকম নানা রকমের জটিলতা। আবার এই নাহিদ ইসলাম যে এনসিপির আহ্বায়ক, তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন এই সকালে শপথ গ্রহণ করে যে ডক্টর খলিল যদি মন্ত্রী হয় তার মানে কি। ডক্টর ইউনূসের ক্যাবিনেটের একজন উপদেষ্টা তিনি পরবর্তী সরকারের মন্ত্রী হচ্ছেন, তার মানে ইউনূস সরকারের ভেতরের থেকে তিনি কোনো স্যাবোটাজ করেছেন কিনা এই প্রশ্ন উঠেছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আজকে সারাদিনে আমরা কিন্তু কোথাও আলী রিয়াজকে দেখলাম না। এই যে সংবিধান সম্পর্কে না জেনেও তিনি সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান হলেন, ঐকমত্য কমিশন তিনিই তো মূলত চালিয়েছেন, তো তাকে কেন আজকে দেখা গেল না? আমি যতদূর শুনলাম যে তার সব প্রহরাটরা সরায় ফেলা হয়েছে, তিনি যে সরকারি প্রোটোকল পেতেন, গাড়ি পেতেন, এগুলো নেই এবং তিনি গ্রেপ্তার হতে পারেন গতকাল বলেছি, এবং তাকে অনেকেই খুঁজছে বেসিক্যালি, আমি জানি না কেন। কিন্তু জুলাই সনদ, আলী রিয়াজ দুটাই মনে হয় প্যাকেট হয়ে গেছে, এটার আপাতত কোনো ভবিষ্যৎ দেখতেছি না। নতুন একটি সরকার হয়েছে, এই সরকারের অনেকেই আছে ইনক্লুডিং তারেক রহমান যাদের অতীত অত্যন্ত কালিমালিপ্ত। তো সেই কালিমাত থেকে তারা বেরোবে কতখানি, কি করবে? বিএনপি সরকার যে মন্ত্রী পরিষদটা করেছে সেখানে তারুণ্য যেমন আছে, অভিজ্ঞ এবং দক্ষরাও আছে, কিন্তু এই মন্ত্রী পরিষদ পারফর্ম করবে কেমন? আজকে ব্যারিস্টার রুবিন ফারহানা বলেছেন যে অলরেডি মিনিমাম 30% পিপুলের সাপোর্ট যে আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের কোনো রিপ্রেজেন্টেশন এই সংসদে নেই। তো আগামী দিনে আওয়ামী লীগ রাজনীতিতে কিভাবে আসবে, এরকম অনেকগুলো প্রশ্ন উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আছেন যে এসআই সন্তোষ হত্যাকারী মাহাদি তিনি বর্তমানে নাকি ইন্ডিয়ার দিল্লিতে অবস্থান করছেন। ছোট্ট এই ভিডিওটি দেখুন। তবে এই মুহূর্তে অনেকেই বলছেন এখনো বাংলাদেশ কাছে পার হননি, অনেকে বলছেন যে না, রাতের আধারেই তিনি চলে গেছেন ইন্ডিয়া। তো সম্ভবত আপনার এই যে গত দুদিন সরকার হবে কি হবে কি হবে এগুলো নিয়ে সবাই ব্যস্ত, তখনই এই ছেলে চুপি সারে সিলেট সীমান্ত পার হয়ে হয়তো আসলেই দিল্লি গিয়েছেন। এখন সকলে হাউকাও বাজাই দিয়েছে। এখন কলকাতাতে হাজার হাজার আমাদের ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন কর্মীরা আছেন, তারা এখন খুঁজে বের করতে পারেন কোথায় আছে, কি আছে, কিভাবে আছে। সেখানে পুলিশের সহযোগিতা নিতে পারেন, ভিডিওটা দিয়ে পুলিশকে বলতে পারেন। দিল্লিতেও আমাদের অনেকেই আছেন, তারাও বলতে পারেন। কারণ এই এসআই সন্তোষকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছিল 5ই আগস্ট। সেদিন সেনাবাহিনী সমস্ত পুলিশকে নিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর সহযোগিতায় বা সেনাবাহিনীর ইচ্ছায় এসআই সন্তোষকে তুলে দেওয়া হয়েছিল নাকি এ হায়নার হাতে, এবং সে দুর্দান্ত দাপটে কয়েকদিন আগেই পুলিশের সামনে থানায় গিয়ে দুর্দান্ত দাপটে বলেছিল আমি এসআই সন্তোষকে জ্বালিয়ে মেরেছি, আপনাদেরকে জ্বালাতে বেশিক্ষণ লাগবে না। তাকে অ্যারেস্ট করার পরও আসিফ নজরুল এবং ডাক্তার ইউনূসের কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। তো এখন সে কি আসলে কি দিল্লিতে চলে গিয়েছে কিনা, তবে যতটুকু ইনফরমেশন আছে সে দিল্লি টু লন্ডন আসার কথা আছে। আমি ব্রিটেনে আমাদের যারা আছেন তাদেরকে বলবো এদিকে দৃষ্টি রাখেন, এবং সারা ইন্ডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন তাদেরকেও বলবো আপনারাও একটু
সুদৃষ্টি দিন যে এই সন্ত্রাসী যাতে কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। অলরেডি অনেকেই ফেসবুক পোস্ট করেছেন তার পাসপোর্ট এবং আইডি কার্ডের ছবি চাচ্ছেন। কারো কাছে যদি পাসপোর্ট এবং আইডি কার্ডের ছবি থেকে থাকে তারা অতি দ্রুত এটা পোস্ট করুন। নিজেরা পোস্ট করতে না কাউরে দেন, তারা পোস্ট করুন যাতে এই সন্ত্রাসীকে ভাগতে দেওয়া না হয়। একে একে উপদেষ্টা পরিষদের এবং সমন্বয়কারী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে। ভারত সরকারের কাছে অনুরোধ, ভারত সরকার দৃষ্টি দিবেন, এইসব সন্ত্রাসী আপনার দেশে ঢুকছে, আপনার বর্ডার গার্ড কি করছে সেটা প্রশ্নবিদ্ধ। এরা কিন্তু শুধু এসআই সন্তোষকে নয়, এরা মেরেছে আরো অনেক মানুষকে। ৩,৫০০ পুলিশ হত্যা করেছে বাংলাদেশে। এরা জঙ্গি সংগঠন, এরা আপনার দেশে ঢুকে ঘাপটি মেরে বসে থেকে এরপর হয়তো আপনার দেশেই সন্ত্রাসী কার্যকলাপ করবে। সেদিন হয়তো আপনারা বলবেন যে কিভাবে ঢুকলো, এটা মনে হয় বাংলাদেশ করেছে। না, এই মুহূর্তে আসলে কড়া নজরদারি করা উচিত। ভারত সরকারের কড়া নজরদারি রাখা উচিত কে কোথায় যাচ্ছে। এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন। যদি এই ভিডিওর মারফতে ভারত সরকার কেউ জেনে থাকেন যে এই অবস্থা, এই ছেলের সবকিছু জেনে থাকেন, আপনারা আপনাদের সমস্ত এয়ারপোর্ট বন্দরকে বলে দিন। আপনার ছবি দিয়ে দিলেই আপনাদের পুলিশ এবং আপনাদের প্রশাসনের যেই দ্রুততার কাজ তারা খুব দ্রুত করতে পারবেন। এটা বাংলাদেশের পুলিশের মতো নয়, ইমিগ্রেশনের মতো নয়। আপনাদের ইমিগ্রেশন অবশ্যই আটকাতে পারবে। তবে তাকে যদি আটকাতে পারে ভারত সরকার, আমি বলে যে বলারই দরকার নাই যে তারা আটকেছেন না কি করছেন, তারা ওখানেই উপরে পাঠানোর টিকিট দিয়ে দিন, বেহেস্তের টিকিটটা দিয়ে দিন, তারে কেউ কথা বলবে না। এভাবে আরো অনেক জঙ্গি সংগঠনের সন্ত্রাসীরা অলরেডি ভারত পালানোর জন্য চেষ্টা করছে এবং আগামী 72 ঘন্টার ভিতরে আরো অনেক সন্ত্রাসী হয়তো ভারত ঢুকবে। এত সন্ত্রাসীদের নাম ঠিকানাও মনে নাই বা অনেকে বলতে পারবে না, অনেকে খবর পাবে না। যেটা খবর পাবে সেটা আমরা জানাতে থাকবো ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায়। তবে ভারত সরকারের কাছে অনুরোধ, আপনারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েন না। আর আজকে যদি আপনারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দেন, কালকে এরা আপনাদের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়াবে। আর তখন আপনাদের আত্মচিৎকার আবার শুরু হবে যে বাংলাদেশ থেকে জঙ্গি। না, বাংলাদেশ থেকে এই জঙ্গি একটা লোকও যাতে ঢুকতে না পারে। প্রয়োজনে যাদের ভিসা আছে তাদের ব্যাপারেও তড়িৎ সিদ্ধান্ত নিন, কে কোথায় কিভাবে ঢুকছে, কোথায় যাচ্ছে, কোন এয়ারপোর্ট দিয়ে বাঙালি পাস হচ্ছে সেই জিনিসটা নিন, কারা পাস হচ্ছে সেই জিনিসটা নিন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যদি না করে, আপনার প্রয়োজনে অন্য পন্থা নিন। কাউরে দিয়ে ফেসবুকে ছাড়ুন, আমরাই বলবো যে কোনটা জুলাই সন্ত্রাসী আর কোনটা জুলাই সন্ত্রাসী না। এই ব্যাপারটার দিকে একটু নজর দিন। আর বাংলাদেশের বর্তমান পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা গত 18 মাস বিভীষিকাময় দিন পার করেছেন। আপনাদের হাজার হাজার সহযোদ্ধাকে শহীদ করা হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, উল্টা লটকে মারা হয়েছে। এখন সময় এসেছে আপনাদের হাতে, তাদেরকে ধরুন। কে কোথায় ধরে কোথায় পড়ে যাবে সেটা কেউ জানে না, কেউ খবরও নিবে না, কিন্তু এখনই সময়। আপনারা ধরুন, ধরে এদেরকে বস্তাবন্দি করুন। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, এই জুলাই সন্ত্রাসীর মাহাদির পাসপোর্ট, আইডি কার্ড থাকলে তা তাড়াতাড়ি অতি দ্রুত প্রকাশ করুন। জয় বাংলা। তারা কিন্তু নিজেরাই মামা ভাগনা খালু খালা এরা কিন্তু লাগতেই থাকবে, এদেরও লাগালাগি দেবে। কারণ ওয়ারিশের ঝগড়া কোনোদিন শেষ হবে না। অর্থাৎ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো বাইরের লোক, তাদের সাথে তো বিবাদ থাকবেই। কিন্তু এই যে বিএনপি, জামাত, আমার ভাবির পলাদের এনসিপি গ্যাং, বৈষম্য বিরোধী, তারপর কি কি নামে জামাতের যে নতুন নতুন সংগঠন বানাইতেছে। নির্বাচনের 2 দিন আগে ওনাকে একটা রাজনৈতিক সংগঠন হয়েছে। তো এরকম এদের মধ্যে ওয়ারিশ নিয়েও লাগতে থাকবে, এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশ, আমি বলেছি তো যে নির্বাচন হলেও ফাঁদে পড়বে, না হলেও ফাঁদে পড়বে। আর এও কিন্তু বলেছিলাম যে বিএনপি নির্বাচনে যদি জিতে তাহলে হারবে, আর যদি হারে তাহলে তো ধ্বংস হয়ে যাবে। বিএনপি যদি মনে করতে সে জিতে গেছে, সে কিন্তু হারের ফাঁদে পড়েছে, কয়েকদিন পরে বুঝতে পারবে। জামাতের যে রাজনীতির সিলসিলা, এরা বাংলাদেশে কিভাবে আরো নিজেদের ভিত্তি, নিজেদের শেকড় আরো গভীরে প্রবেশ করাবে এবং উপরে গেলে আসমানে যাবে, সেই চিন্তা তারা করতেছে। তারা তাদের মতো কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আসলে একটি আরো মানে আগে ছিল খাদের কিনারায়, মানে খাদের একেবারে কিনারা, এবার খাদের মধ্যে পড়ে গেছে। সেখান থেকে মুক্ত হওয়া আমাদের দেশের জন্য খুবই কঠিন হবে। আবার যেটা শুরুতে প্রথম দিকের বক্তব্যে বলেছেন যে বিদেশি প্রভুরা তাদের কাজ একজনকে দিয়ে আরেকজনকে দিয়ে শেষ করিয়ে এভাবেই চলতে থাকবে। বাংলাদেশে যাতে মুক্তিযুদ্ধের পক্ষে, প্রগতির পক্ষে মানুষগুলো যাতে এখানে মুক্তচিন্তার পক্ষের মানুষগুলো না দাঁড়াতে পারে, সেই জন্য এদেরকে দিয়ে এরকম মারামারি, আবার নতুন ড্রামা এগুলো করতেছে যাতে আপনি ধারে কাছে না আসেন। যারা নিজেরাই নিজেদের ঘরে আগুন লাগাবে, আপনি কি আসবেন? নিজের ঘর সামলায় এখানে আসতে যাবেন? আপনার তো দৌড় উঠবে, তারা রাখবেই। এগুলো তাদের ড্রামা, তারা এগুলো করবেই। কিন্তু তারা ওই যে রসুনের যেমন উপরে কোয়া কোয়া, পরে নিচে গিয়ে সবাই এক,
এরা কিন্তু ঐক্যবদ্ধই থাকবে। মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা সবসময় ঐক্যবদ্ধ। যখনই তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ডাক দিবে দেখবেন তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। চরমনাই পীরকে আমরা দেখেছি কিভাবে জামাতের হয়ে গলা পাঠিয়েছিলেন। তেমনি এই যে আজকে দেখেন তারেক রহমান গাল ফুলিয়ে ফেলেছে, আমার ভাবির বলা নাহিদ সাথে সাথেই চলে গেছে, কিন্তু বঙ্গবন্ধুর শব্দ তারা উচ্চারণ করতে রাজি না, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শব্দ উচ্চারণ করতে রাজি না। বাংলাদেশের দুইটি সংগঠন, একটি বৃহত্তর ছাত্র সংগঠন এবং একটি রাজনৈতিক সংগঠন সরাসরি মাদার সংগঠন, তারা নিষিদ্ধ এই ব্যাপারে তার কোনো বক্তব্য নেই। সুতরাং বুঝতে পারছেন দেশ কোন দিকে যাবে। নিঃসন্দেহে দেশ চিন্তা মুক্ত বুদ্ধি এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাবে এবং তারা কাজ করবে, তারা সক্রিয় থাকবে। ওই যে এই উত্তর কিন্তু ডক্টর মঞ্জুরের খোদা তরিক ভাই দিয়ে গেছেন। সেটা হলো যে 290টা আসন যদি তারা পেয়ে যায়, সবই যদি তারা করে, তাহলে আমরাও তো তাদের সমালোচনা করি। আমি করতাম, সত্যি করতাম, স্বাভাবিকভাবে করতাম। মানুষ এটা বিশ্বাস করতো না, মেনে নিত না। এই ব্যাপারে তারাই যে প্রীতি ম্যাচ খেলে না, অনেকটা প্রীতি ম্যাচ খেলার মতো হয়েছে এখানে আমরা জানি। তবে যেটা ডক্টর মঞ্জুরের কথা বলে গেলেন যে জামাত বুঝতেই পারে নাই যে সেনাবাহিনী কিঞ্চিত শক্ত হবে আর তাদের গণেশটা উল্টে যাবে, এটা আসলে বুঝতে পারে না। আর বাংলাদেশের সংখ্যালঘুরা, এমনকি আওয়ামী লীগের কর্মীরা, নেতারা, তারা কিন্তু বিএনপিকে ধানের শীষে ভোট দিয়েছে বিভিন্ন কারণে। সেটা কারণ শুদ্ধ হোক অশুদ্ধ হোক বাধ্য হোক, যে কোনো কারণ, সেটা আলাদা বিষয়। তিনি গিয়েছেন ভালো কথা, আর তারা বলবে যে ঐতিহাসিক কাজ করেছেন, কিন্তু আরেকটা কাজ করলে তার একটু ভালো হইতো যদি বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধতা তুলে নিত, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের প্রতি সিম্প্যাথি দেখাইতো, ছাত্রলীগ যে নিষিদ্ধ সেই নিষিদ্ধতার ব্যাপারে কথা বলতো, তাহলে আরো ভালো হতো, তাহলে তার এই বক্তব্যটা গ্রহণযোগ্যতা পেত। নইলে কিন্তু এই যে চরমনায়ের বা চামড়ানাই পীরের দরবারে, জামাতের সাদা শকুনের দরবারে, আমার ভাবির পোলাদের দরবারে তিনি যে গেলেন, এটাকে আমরা দেখব 19 ঘর পাড়া 20 ঘরে আমরা, অথবা ধরে নিব চোরে চোরে হালি, এক চোরে হাঙ্গা করে আরেক চোরের শালি, আমরা এই হিসেবেই ধরে নিব। তারা খালাতো ভাই মামাতো ভাইয়ের মধ্যে ওয়ারিশ না টানাটানি, মেটিকুলাস ডিজাইনের যে অংশ, সেই অংশের ওয়ারিশ তো তারেক রহমানও। যদিও ভাবির পোলারা বলছে এই বিষয়ে তারা জুলাইয়ের 5ই আগস্টে তারা নেতৃত্ব দিয়েছে বলেছে, কিন্তু পরে আমরা বিএনপিদের কাছে শুনেছি তারেক রহমান পিছন থেকে নেতৃত্ব দিয়েছে, মানে তার হাতে নাই। তো তারা তো তাদের কাছে যাবে, আমরা এটাকে ভদ্রতা হিসেবে মেনে নিলাম, ধরে নিলাম ভদ্রতার কারণে গেছে। কালকে মন্ত্রিসভা বা পরশুদিন মন্ত্রিসভা গঠনের পরে না বোঝা যাবে আসলে গঙ্গার জল কোথায় গিয়ে পড়বে, কেন পড়বে, কিভাবে পড়বে, বাংলাদেশটাই বা কোন দিকে যাবে। আমরা তো জানি বাংলাদেশ কোন দিকে যাবে, আর কিভাবে যাবে সেই গতিপথ আগামীকাল পরিষ্কার হয়ে যাবে। হতে পারে জামাতের একজনকে মন্ত্রিত্ব দিয়ে দিতে পারে, হতে পারে আমার ভাবির ফলাদের একজন মন্ত্রিত্ব দিয়ে দিতে পারে। তারেক রহমান আপোষ করতে 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 এত নিচে নেমে গেছে, নামতেই পারে। তিনি তো এই দিনটির অপেক্ষা করছিলেন যে প্রধানমন্ত্রী হবেন, হওয়ার পরে কি করে আমরা সেটা দেখবো। তবে আমার ধারণা বিএনপির রূপ কিছুটা বদলে যাবে। বিএনপির যে এই চেহারাটা পরশুদিন থেকে নাও থাকতে পারে, কারণ ক্ষমতার ব্যাপারে আসলেই কেউ কাউকে ছাড় দিবে না, দিতে চাইবেন, কারণ ক্ষমতার স্বাদ সম্পূর্ণই আলাদা। শপথ গ্রহণ অনুষ্ঠান মন্ত্রিসভাতে মানে হাউকাউ না করে বাগরা না বাঁধায়, তার জন্য তারেক রহমান এটা গিয়েছেন, এটা আমরা বুঝতে পারি। তিনি এই জন্যই গিয়েছেন, তিনি চাচ্ছেন যে সারা ঘর লেপলাম, এদের কারণে যদি দুয়ারে গালি দিতে হয়, তার জন্য তিনি একটু তাদের কাছে গিয়েছেন। এটা কিন্তু সেই তারেক রহমান তিনি যখন হাওয়া ভবন করেছিলেন 10% ছিলেন, তখন কিন্তু বা 20% ছিলেন বলে খ্যাত, তখন কিন্তু তিনি অন্তত বঙ্গবন্ধুর সমাধিতে একবার গিয়েছিলেন। 17 বছর ইউরোপে থেকে এসে, গণতান্ত্রিক দেশে থেকে এসে তিনি কিন্তু বঙ্গবন্ধুর নামটা নেন না, গণতন্ত্রের কথা ওইভাবে বলেন না। আমরা দেখি আগামীকাল মন্তব্য করতে পারবো। আপনি যে শিরোনামটা দিয়েছেন সেটার সামারি আমরা আগামীকাল দিতে পারবো, তারা আসলেই কি করে। এখন আমরা সুস্পষ্ট বলতে পারবো না, তবে আমি ধরে নিলাম এটা ওই যে 19 ঘর পাড়া 20 ঘরই আমরা, অন্যরা কারা, এইভাবেই তারা এগোতে দেন। বাংলাদেশ এই নির্বাচনের ওই যে বলছে গলার ঘ্যাকটা হয়তো সরে গেছে, কিন্তু ঘ্যাকের যে দাগ সেটা কিন্তু সরে নেই। তারপরও আরেকটা জটিলতা তৈরি হয়ে আছে। শপথ গ্রহণের আগে আমি শুনেছি আর কি, যে তাদের নাকি আগে এমপি হিসেবে শপথ নিতে দেবেন, তারা নাকি সংস্কার কমিশনের সদস্য হিসেবে নিয়োগ মানে শপথ নেবে। যদি এই কথা সত্য হয়, আমি কিন্তু সব কথার আগে যদি বলেছি, যদি এই কথা সত্য হয়, তাহলে কিন্তু দারোগা হয়ে যাবে নাপিত প্রথমে, তারপরে আবার নাপিত থেকে হবে দারোগা, নাপিত হওয়ার জন্য আবার দারোগা হবে। কথাটা বুঝেন? মানে আগামীকাল যদি সংস্কার কমিশনের শপথ নেয়, সত্যি আমার ধারণা, আমি ডক্টর মঞ্জুরের কথার সাথে একমত,
তারা এই বিষয়ে তারা শপথ নেবে বলে আমার মনে হয় না। আর যদি এই ব্যাপারে শপথ নেয় তাহলে আমি ধরেই নিব, আমি যে ভাবির পোলাদের বলি তাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই, এটা তখন বিএনপির জন্য বলা যাবে যে তাদেরও রাজনৈতিক মুসলমানি আবার করতে হবে। তাদের সাবালকত্ব আসে নাই, প্রজ্ঞা আসে নাই। যদি প্রজ্ঞা, রাজনৈতিক মুসলমানি, সাবালকত্ব হয়ে থাকে, পেয়ে থাকে, তাহলে এই সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিএনপি চাকর করবে না। যদি করে তাহলে আমার ভাবির বলা তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সেটা আগামীকাল দেখা যাবে। কেন? যদি তারা এই তথাকথিত সংস্কার কমিশন স্বাক্ষর করে, তাহলে দারোগা হইতে গিয়ে তারা কিন্তু নাপিত হয়ে যাবে। তারপরে 6 মাস পরে নাপিতগিরি করার পরে তাদের দারোগাগিরি দেওয়া হবে। 6 মাস নাপিতগিরি করার পর যে দারোগা হবে, ওই দারোগা কিন্তু তখন এই নাপিতগিরি করার কারণে নাপিতে পরিণত হয়ে যাবে আইনত। মানে বুঝতে পারছেন তো কি হলো? বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা, স্থায়ী কমিটির সদস্য, নবনিযুক্ত মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি বলেছেন খলিলুর রহমান সম্পর্কে যে তিনি বিদেশি নাগরিক, এবং বিএনপির পক্ষ থেকে যদি ইউনূস সরকারের কারো পদত্যাগের দাবি থেকে থাকে বা থেকেছিল, সেটি হচ্ছেন এই খলিলুর রহমান। কিন্তু মজার বিষয় হলো, অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, খলিলুর রহমান বিএনপি সরকারের ভেতরে ঢুকে গেলেন। পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে? 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়ে গেল, ক্ষমতায় এসেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। কিন্তু সরকার গঠনের রেশ কাটতে না কাটতেই ঢাকার ক্ষমতার অলিন্দে শুরু হয়েছে এক নতুন স্নায়ুযুদ্ধ। একদিকে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আর অন্যদিকে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের আজকের এক প্রতিবেদন দাবি করছে, এই দুই ক্ষমতাধর ব্যক্তির মধ্যকার পুরনো শত্রুতা এখন চরম রূপ নিতে পারে, যা কেবল সামরিক বাহিনী নয়, বরং বাংলাদেশের ভূ রাজনীতি এবং বৈদেশিক সম্পর্কেও বড় প্রভাব ফেলতে পারে। কেন সেনাপ্রধান খলিলুর রহমানকে সেনানিবাসে নিষিদ্ধ করেছিলেন? কেন খলিলুর রহমানকে মার্কিন ডিপ স্টেটের লোক বলা হচ্ছিল? আপনি বিএনপি নেতার কণ্ঠেও শুনলেন তীব্র প্রতিবাদের ভাষা। এই দ্বন্দ্বে তারেক রহমানের ভূমিকা কি? এই দ্বন্দ্বের শেকড় আসলে অনেক গভীরে। ঘটনার শুরু 2025 সালের মাঝামাঝিতে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় খলিলুর রহমান ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ। সেই সময় তিনি মিয়ানমারের রাখাইনে একটি মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরির প্রস্তাব দেন। কিন্তু এখানেই বাধে বিপত্তি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। নর্থ ইস্ট নিউজের তথ্য মতে জেনারেল জামান সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, কোনো রক্তক্ষয়ী করিডোর হতে দেওয়া হবে না। সেনাবাহিনী মনে করেছিল এই করিডোর বাংলাদেশের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই বিরোধ এতটাই ব্যক্তিগত পর্যায়ে চলে যায় যে জেনারেল জামান খলিলুর রহমানের ঢাকা সেনানিবাসে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন। ভাবুন একবার, একজন নিরাপত্তা উপদেষ্টার জন্য সেনানিবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা আজও বহাল আছে বলে জানা গেছে। আর এখন সেই ব্যক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের পর যখন মন্ত্রী পরিষদ গঠনের নানা রকম জল্পনা কল্পনা চলছিল, তখন খলিলুর রহমানের নাম তালিকার কোথাও ছিল না। এমনকি বিএনপির সিনিয়র নেতারাও জানতেন না তিনি মন্ত্রী হতে যাচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে টেকনোক্র্যাট কোটায় তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এটি অনেকের কাছেই বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। নর্থ ইস্ট নিউজ দাবি করছে এটি একটি পর্দার আড়ালের বিশাল ডিল। খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার সাথে বড় বড় বাণিজ্যিক চুক্তি এবং 25টি বোয়িং বিমান কেনার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন। এমনকি এই বাণিজ্য চুক্তি, মার্কিন বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তির পেছনেও খলিলুর রহমান বড় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খলিলুর রহমান আসলে ওয়াশিংটনের পছন্দের লোক। তার এই অন্তর্ভুক্তি প্রমাণ করে যে তারেক রহমানের সরকারের ওপর মার্কিন ডিপ স্টেটের একটি শক্তিশালী প্রভাব রয়েছে। সেনাপ্রধান যেখানে জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তিত, সেখানে পররাষ্ট্রমন্ত্রী যখন সরাসরি বিদেশি শক্তির মদতপুষ্ট বলে মনে করা হয়, তখন সংঘাত অনিবার্য। বিরোধ কেবল করিডোর বা রাজনীতিতে সীমাবদ্ধ থাকেনি, এটি ঢুকে পড়েছে সরাসরি সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে,